স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি মাস্টার্সের কোর্স নাম্বার হচ্ছে 5010 এগ্রিকালচার জিওগ্রাফি অ্যান্ড ফুড সিকিউরিটি কোর্সটা নিব। তার আগে আমি তোমাদেরকে আমার পরিচয় দিই। আমি হচ্ছে নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমরা এগ্রিকালচার জিওগ্রাফি অ্যান্ড ফুড সিকিউরিটি কোর্সের 6 নম্বর চ্যাপ্টারে বাংলাদেশ এগ্রিকালচার ইন বাংলাদেশের নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এগ্রিকালচার, এই টপিকটার উপরে আজকে আমরা একটু আলোচনা করব। এই আজকের ক্লাসের শেষে আমরা যে জিনিসগুলো জানব সেটা হচ্ছে বাংলাদেশের কৃষির যে বিভিন্ন সাবসেক্টরগুলো বা উপখাতগুলো রয়েছে সেগুলো জানব। বাংলাদেশের ইকোনমিক্সে বা অর্থনীতিতে কৃষির গুরুত্ব কতটুকু, আর বাংলাদেশের কৃষির নর্মাল যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাস শেষে জানতে পারবো। বাংলাদেশের কৃষি সাধারণত দক্ষিণ এশিয়া মহাদেশে কৃষিদ্রব্য উৎপাদন শুরু হয় বেলুচিস্তানে এবং সেখান থেকেই এটি বিস্তার লাভ করে। প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে বেলুচিস্তানে কৃষিকাজ শুরু হয়। বিশেষজ্ঞদের মতে আসাম, বাংলাদেশ, ছোট নাগপুরের মালভূমির মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে কৃষি ব্যবস্থা আস্তে আস্তে বিস্তার লাভ করেছে। অবশ্য এ বিষয়ে মতভেদও রয়েছে। মার্কিন ভূগোলবিদ কার্ল ও সয়ারের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো এক স্থানে কৃষির উৎপত্তি হয়েছিল এবং পরে তা দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিমে পরিব্যাপ্তি করেছে। বাংলাদেশের কৃষির উপখাতগুলো কি? কম্পোনেন্ট সেক্টর অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ একটা কৃষিভিত্তিক উন্নয়নশীল দেশ। মোট জিডিপিতে এর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান রয়েছে এবং এই খাতটি খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটা উপখাত রয়েছে সেগুলো হচ্ছে শস্য উপখাত, বনজ সম্পদ উপখাত, মৎস্য সম্পদ উপখাত এবং প্রাণী সম্পদ উপখাত। আমরা যদি একটা টেবিলের এই সারণীটার দিকে যদি তাকাই তাহলে দেখি যে বাংলাদেশের জিডিপিতে কৃষির বিভিন্ন যে উপখাতের অবদান তার একটা শতকরা হিসাব এখানে দেওয়া হলো। এই ইয়াতে দেখি যদি আমরা 2009-10 এবং 2010-11 ও 2011-12 অর্থ বছরের একটা হিসাব দেওয়া হয়েছে এবং এই ডেটাটার সোর্স হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2012। এখানে আমরা যদি দেখি শস্য উপখাতে 2009-10-এ 11.42% অবদান ছিল, 2010-11-এ 11.32% এবং 2011-12-তে 10.74%। আর মৎস্য সম্পদ উপখাতে 2009-10 অর্থ বছরে 4.49% এবং 2010 এবং 11 অর্থ বছরে 4.43% এবং 2011-12 অর্থ বছরে 4.39%। পশু সম্পদ উপখাতে 2009-10 অর্থ বছরে 2.65% এবং 2010-11-তে 2.58 এবং 2011 ও 12 অর্থ বছরে 2.50। বনজ সম্পদ উপখাতে 2009-10-এ 1.73, 2010-11-তে 1.69 এবং 2011-12 অর্থ বছরে 1.66% অবদান রাখে। শস্য উপখাতটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রকারের দানাদার এবং অদানাদার শস্য নিয়ে এই কৃষির এই উপখাতটা। আর এটা মূলত এই শস্য উপখাতটা মূলত কৃষির প্রায় জিডিপিতে 90%ই এই উপখাতের অবদান। আর বনজ সম্পদ উপখাত একটা খুবই গুরুত্বপূর্ণ উপখাত। বিভিন্ন ধরনের গাছগাছালি তো আছে, সে সাথে বনে যেসব দুর্লভ প্রাণী আছে সেগুলো এই উপখাতের অন্তর্ভুক্ত। জিডিপিতেও এর যথেষ্ট অবদান রয়েছে বনজ সম্পদ উপখাতের। এরপরে আসি মৎস্য উপখাত।
মৎস্য সম্পদ উপখাত। মৎস্য উৎপাদন এবং চাষাবাদকে বাংলাদেশের কৃষির একটা অন্যতম উপখাত হিসেবে গণ্য করা হয়ে থাকে। এটাও জিডিপিতে বর্তমানে এখন কৃষি যেসব অনুর্বর এবং পতিত ভূমিগুলো ছিল সেগুলো এখন মৎস্য খাতের আওতায় নিয়ে আসছে। প্রাণী সম্পদ উপখাত। বাংলাদেশের চিরায়ত চাষাবাদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রাণী সম্পদ। মানুষের দৈনন্দিন খাদ্যের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, চাষাবাদ এবং চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ও রপ্তানিতে এই উপখাতের ভূমিকা অপরিসীম। প্রধানত হাঁস, মুরগি, গবাদি পশু এবং বিভিন্ন ধরনের পাখি প্রভৃতিকে বিবেচনা করা হয়ে থাকে। বাংলাদেশ খাদ্যঘাটতির দেশ। খাদ্য ও অন্যান্য প্রধান কৃষি উপখাতের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দুষ্প্রাপ্য কৃষি সম্পদের সুষ্ঠু পরিকল্পনা ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের গুরুত্বপূর্ণ পরিকল্পনার জন্য সম্পদের গতিশীল প্রকৃতি ও অনন্যতা অনুধাবন আবশ্যক। নিবিড় চাষাবাদযোগ্য এলাকা এবং স্বল্প সম্ভাবনাশীল এলাকা উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ অর্থনৈতিক ফলন লাভের জন্য কৃষি সম্পদের দক্ষ ব্যবস্থাপনা দরকার। এসবের অপব্যবহার কৃষির উৎপাদনশীলতার উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলবে। এবার আসি বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব কী। কৃষি প্রধান দেশ হিসাবে বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ হচ্ছে জমি, পানি, কৃষি, জলবায়ু, ফসলের বিভিন্ন জাত ও উপজাত, পশু সম্পদ ও মৎস্য এবং বনাঞ্চল। কৃষিভিত্তিক অর্থনীতি হওয়ার কারণে এদেশের সামগ্রিক অর্থব্যবস্থায় কৃষিখাতের গুরুত্ব অপরিসীম। এখানে মোট শ্রমশক্তির 63% কৃষিতে এবং 57% এককভাবে ফসল খাতে নিয়োজিত, যেটা বিবিসি 2003-এর তথ্য অনুসারে। কৃষিখাতে 2010-11 অর্থ বছরে জিডিপিতে অবস্থান ছিল 20.01%। আমরা এখন দেখি বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব কী কী। যেমন প্রথমে দেখি খাদ্যের যোগান। বাংলাদেশের বর্তমানে খাদ্যের প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষি এদেশের মানুষকে খাদ্যের যোগান দিয়ে খাদ্য সমস্যা লাঘবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে দেখি কর্মসংস্থানের উৎস। বর্তমানে বাংলাদেশের প্রায় 65-70% মানুষ প্রত্যক্ষভাবে এবং 15% মানুষ পরোক্ষভাবে কৃষি নির্ভর শিল্প এবং ব্যবসা বাণিজ্যে নিয়োজিত। তাই কৃষি এদেশের মানুষের প্রধান পেশা হিসেবে দাঁড়িয়েছে। তারপরে দেখি যে জাতীয় আয়ের উৎস। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের সিংহভাগ আসে কৃষি থেকে। 2010-11 অর্থ বছরে জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল প্রায় 20.01% এবং 2011-12 অর্থ বছরে স্থির মূল্যে জিডিপিতে সার্বিক কৃষি খাতের অবদান ছিল 19.29%। জীবনযাত্রার মান উন্নয়ন। বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবনধারা সরাসরি কৃষির সাথে জড়িত। কৃষিখাত থেকেই তারা প্রয়োজনীয় প্রায় সব রকমের দ্রব্য সামগ্রী পেয়ে থাকে। এজন্য কৃষির উন্নয়নের উপর এদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নির্ভর করে। এছাড়া আছে জ্বালানি সরবরাহ। বাংলাদেশের গ্রাম প্রধান দেশ হয়, এখানকার মানুষ কৃষি থেকে প্রাপ্ত হন বিভিন্ন রকম বাঁশ, ছন, খড়কুটা, পাটকাঠি, কাঠ, গোলপাতা প্রভৃতি। এইগুলো কৃষিজাত পণ্যদ্রব্য এবং আরও যে অবশিষ্ট অংশ থাকে কৃষিজাতের, এগুলো দিয়ে তারা জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকে। শিল্পজাত পণ্যদ্রব্যের বাজার সৃষ্টি। এদেশের শিল্প কারখানায় উৎপাদিত সার, কীটনাশক, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রভৃতি শিল্পজাত দ্রব্যসামগ্রী কৃষিকাজে ব্যবহৃত হয়। ফলে এসব যন্ত্রপাতি দ্রব্যসামগ্রী বিদেশ থেকে আমদানি করতে হয় না। এতে দেশীয় শিল্প বাজার সৃষ্টির মাধ্যমে অর্থনীতি চাঙ্গা হয়। পণ্য সামগ্রী উপকরণ জোগাড়। কৃষি থেকে যেসব প্রাপ্ত বিভিন্ন ধরনের কাঁচামাল হয় সেগুলো দ্বারা এদেশের মানুষ তার পরিধেয় বস্ত্র, বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা হয়। শিল্প কারখানার কাঁচামালের যোগান দেয়। এদেশের পাট, চা, চিনি, বস্ত্র, কাগজ, রেশম, দেশলাই প্রভৃতি শিল্প কারখানাগুলো কৃষিজাত পণ্যদ্রব্যের উপর নির্ভর করে গড়ে উঠেছে। বাসস্থানের উপকরণ যোগান। বাংলাদেশের মানুষ দরিদ্র বিধায় তারা ছন, বাঁশ, খড়কুটো, কাঠ, গাছপালা, গোলপাতা বিভিন্ন জিনিস ব্যবহার করে বসবাসের জন্য বাসস্থান তৈরি করে থাকে।
বাসস্থান নির্মাণের এইসব দ্রব্য সামগ্রী কৃষি যোগান দেয়। রাজস্বের উৎস। কৃষিভূমি এবং বিভিন্ন কৃষিজ পণ্যদ্রব্যের উপর কর ধার্য করে সরকার প্রচুর রাজস্ব আয় করে থাকে। পরবর্তীতে এসব রাজস্ব আয় দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে ব্যয় করা হয়। বৈদেশিক বাণিজ্য। এদেশের রপ্তানি আয়ের প্রায় 20 থেকে 22% আসে কৃষিজাত পণ্যদ্রব্য থেকে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ সহায়ক। বৈদেশিক মুদ্রা অর্জন। এদেশের বিভিন্ন কৃষিজাত পণ্য সামগ্রী রপ্তানি করে মোট বৈদেশিক মুদ্রার প্রায় 1/4 আয় হয়ে থাকে। সুতরাং কৃষি হতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষভাবে সহায়তা করে থাকে বাংলাদেশের কৃষি। এরপর আসি বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য। এই দেশের অধিবাসীদের প্রধান পেশা কৃষি হলেও এদেশের কৃষি ব্যবস্থা কিন্তু এখনও অনুন্নত। এই অনুন্নত কৃষি ব্যবস্থার আমরা যদি উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য দেখি, তাহলে প্রথমে দেখতে পাই যে প্রাচীন চাষ পদ্ধতি। আধুনিক উৎপাদন পদ্ধতি কোনো ক্ষেত্রে ব্যবহৃত হলো একটা কাঠের লাঙ্গল এবং একটা বাঁশের জোয়াল, একজোড়া দুর্বল বলদ বা গরুই হচ্ছে এদেশের কৃষিকাজের প্রধান হাতিয়ার। কৃষিভিত্তিক অর্থনীতি। এদেশের প্রায় 80% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এবং কৃষি খাতে জিডিপি প্রবৃদ্ধি প্রায় 5%। স্বল্প উৎপাদন ক্ষমতা। আধুনিক প্রযুক্তির অনুপস্থিতির কারণে কৃষি খাতের উৎপাদন ব্যাহত হয়, এজন্য এদেশের একর প্রতি উৎপাদন কম। ক্ষুদ্র কৃষি জোট। বাংলাদেশের কৃষি জমিগুলো এত ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত যে জমিগুলো শুধু ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত না, এগুলো আবার একই সমতলেও নয়। এছাড়া প্রতি খণ্ড জমি পাশাপাশি একই স্থানে না হয় একজন কৃষকের জমির মৌজার বিভিন্ন অংশ এমনকি বিভিন্ন মৌজায় বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকে, যা চাষাবাদের জন্য খুবই অসুবিধার সৃষ্টি হয়। শস্যাবর্তন অভাব। এদেশে দীর্ঘকাল একই জমিতে একই রকম ফসল ফলানোর কারণে জমিগুলা ক্রমই উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলছে। মৌসুমি বায়ুর উপর নির্ভরশীলতা। এদেশের কৃষকরা চাষাবাদের জন্য প্রধানত মৌসুমি বায়ুর উপর নির্ভর করে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অসময় বৃষ্টির ফলে এদেশে প্রায়ই ফসলগুলা নষ্ট হয়। ভরণ পোষণ উপযোগী খামারের স্বল্পতা। বাংলাদেশের কৃষকরা স্বয়ংভোগী কৃষি ব্যবস্থা অবলম্বন করেন। নিজেদের সাংসারিক প্রয়োজনের তুলনায় ফসল উৎপাদিত না হয় কৃষক পরিবারগুলো বার্ষিক ভরণ পোষণ উপযোগী ফসল উৎপাদন করতে পারছে না। অনাবাদি জমি। বৈজ্ঞানিক চাষাবাদের জ্ঞানের অভাব ও শিক্ষার অভাবের ফলে দেশের বহু কৃষি জমি অব্যবহৃত হচ্ছে, ফলে প্রতি বছর পতিত জমির পরিমাণ বেড়েই চলছে। পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বিস্তৃত এলাকার জমি চাষের অযোগ্য হয়ে পড়ে। ভূমিহীন কৃষক। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, অভাব অনটনে এদেশের কৃষকরা প্রতিনিয়ত ভূমিহীন কৃষকে পরিণত হচ্ছে। বর্গা চাষ প্রথা। বর্তমানে দেশের চাষযোগ্য জমির প্রায় 25 থেকে 30% এই বর্গা চাষ প্রথার মাধ্যমে চাষাবাদ করে থাকে। এই প্রথায় কৃষকেরা অন্যের জমি তত ভালোভাবে চাষ করে না, ফলে উৎপাদনও ব্যাহত হয়, যেহেতু জমি আরেকজনের, যার কারণে তারা এটা ওভাবে করে না। মূলধনের স্বল্পতা। কৃষিখাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় যে মূলধন দরকার সেটা কিন্তু কৃষকের নেই। এছাড়া ঋণদানের মতো আর্থিক প্রতিষ্ঠান এদেশে কম থাকায় কৃষকেরা সঠিক সময়ে সহজ শর্তে প্রয়োজনীয় ঋণ পায় না। কৃষি উপকরণের অভাব। কৃষির প্রয়োজনীয় উপকরণ যেমন ভালো বীজ, সার, কীটনাশক ও শুষ্ক বা খরা মৌসুমে উন্নত মানের সেচ যন্ত্রের অভাবে চাষাবাদ ব্যাহত হয়। নিরক্ষর কৃষক। এদেশের প্রায় অধিকাংশ কৃষকই নিরক্ষর, যাদের কৃষি বিষয়ক তেমন কোনো জ্ঞান নেই বললেই চলে, ফলে কৃষিতে এর নেতিবাচক প্রভাব পড়ে। দুর্যোগ কবলিত কৃষি। বাংলাদেশের কৃষি প্রায় প্রতি বছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস
প্রভৃতির কবলে পতিত হয়, ফলে উৎপাদনও ব্যাহত হয়। এই যে বৈশিষ্ট্যগুলো ছাড়াও কিন্তু বাংলাদেশের কৃষিতে কীটপতঙ্গের উপদ্রব, একফসলি উৎপাদন, বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে, যেটা মানে বর্তমান যুগে উন্নত কৃষি ব্যবস্থায় নর্মালি দেখা যায় না। যদিও এদেশ কৃষি প্রধান দেশ, তথাপিও আমরা সেই পুরানো পদ্ধতি থেকে বের হয়ে আসতে পারিনি এখনও অনেক জায়গায়। তারপরেও অনেক ক্ষেত্রেও এখনও অনেক জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে কৃষিকাজ হচ্ছে এবং বিভিন্ন রকমের বৈচিত্র্যপূর্ণ কৃষিজ পণ্য উৎপাদন করছে এবং সেগুলো রপ্তানিও করছে। তো আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা রাখবো এবং পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ ক্লাসটা শোনার জন্য এবং দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।